আসুক না, হেঁটে হেঁটে যতদূর আসতে পারে কোনো আপত্তি নেই। আমি চা খাওয়াবো, বসাবো, কথা বলতে চাই শুনবো। আমি গণতন্ত্রে বিশ্বাস করি। দীর্ঘদিন হয়ে গেছে, অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, পদত্যাগ করে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং তাদের মাধ্যমে একটা নতুন নির্বাচন কমিশন গঠন হবে। এর মধ্যে বলি সংসদ বিলুপ্ত করতে হবে। সব রূপরেখা জানবেন, আমরা আন্দোলনটা শুরু করলেই জানতে পারবেন। 58 ক গ সংবিধানের যেটা ছিল আপনার তত্ত্বাবধায়ক সরকার রূপরেখা ছিল না, 96 তারই আলোকে এটা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারা সময় মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা জানাবেন। বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর আলোকেই করা হবে তত্ত্বাবধায়ক সরকারের এই রূপরেখা। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিং এ প্রতিদিনই কোনো একটি জরুরি বিষয় নিয়ে বক্তব্য শুরু করেন সংস্থাটির মুখপাত্র। বুধবার দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যে স্থান পায় বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের একটি লিখিত বিবৃতি পড়ে শোনান তিনি। The Secretary has just announced a new visa policy under Section 212A3C, known as 3C, of the Immigration and Nationality Act to support Bangladesh's goal of holding free, fair, and peaceful national elections. ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করেছিল, সেটাই আজকের বিএনপি। কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে? আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অর্পিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে পিছু পা হবেন না নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে যে দলই ক্ষতিগ্রস্ত হোক না কেন, তাতে কিছুই করার থাকবে না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দেশে আর অনির্বাচিত সরকার আসার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। জাতীয় নির্বাচন এবং আমাদের সংবিধান অনুযায়ী জনগণ এই রাষ্ট্রের মালিক। সেনাবাহিনী তাদের প্রচলিত যে দায়িত্বগুলো পালন করে, সেগুলো পালন করার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের সহায়তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে পারবে, আমরা তখনই তাদের ডাকে সাড়া দেব এবং অবশ্যই তাদের পাশে বসে আমাদের দায়িত্ব পালন করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রাতের ভিতরেই কিন্তু সেনাবাহিনী এবং সেনাপ্রধানের চাপে শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হয়ে গেলেন। সেই সাথে সাথে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রপতিকে হুঁশিয়ারি এবং হুঙ্কার দিয়ে কথা বলেছে। হঠাৎ কেন যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রপতিকে হুঙ্কার এবং হুঁশিয়ারি দিলেন? সেই সাথে সাথে এমন কি হলো যে সেনাবাহিনী এবং সেনাপ্রধানের চাপে শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হয়ে গেলেন? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। তাহলে কি রাষ্ট্রপতি এবং শেখ হাসিনা একই? শেখ হাসিনার কথায় কি রাষ্ট্রপতি চলে? এমন মন্তব্য কি দিয়েছে যুক্তরাষ্ট্র? তার জন্যই কি যুক্তরাষ্ট্র সেনাবাহিনী এবং সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে চাচ্ছে এই দেশকে? সেই সাথে রাষ্ট্রপতিকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। শেখ হাসিনা কবে এবং কিসের জন্য কখন পদত্যাগ করতে চাচ্ছে? বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো আমরা ধাপে ধাপে দেখে আসি। হেঁটে হেঁটে যতদূর আসতে পারে কোনো আপত্তি নেই। আমি চা খাওয়াবো, বসাবো, কথা বলতে চাই শুনবো। আমি গণতন্ত্রে বিশ্বাস করি। দীর্ঘদিন হয়ে গেছে, অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, পদত্যাগ করে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং তাদের মাধ্যমে একটা নতুন নির্বাচন কমিশন গঠন হবে। এর মধ্যে বলি সংসদ বিলুপ্ত করতে হবে। সব রূপরেখা জানবেন, আমরা আন্দোলনটা শুরু করলেই জানতে পারবেন। 58 ক গ সংবিধানের যেটা ছিল আপনার তত্ত্বাবধায়ক সরকার রূপরেখা ছিল না, 96 তারই আলোকে এটা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারা সময় মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা জানাবেন। বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর আলোকেই করা হবে তত্ত্বাবধায়ক সরকারের এই রূপরেখা। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিং এ প্রতিদিনই কোনো একটি জরুরি বিষয় নিয়ে বক্তব্য শুরু করেন সংস্থাটির মুখপাত্র। বুধবার দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যে স্থান পায় বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের একটি লিখিত বিবৃতি পড়ে শোনান তিনি। The Secretary has just announced a new visa policy under Section 212A3C, known as 3C, of the Immigration and Nationality Act to support Bangladesh's goal of holding free, fair, and peaceful national elections. ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করেছিল, সেটাই আজকের বিএনপি। কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে? আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অর্পিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে পিছু পা হবেন না নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে যে দলই ক্ষতিগ্রস্ত হোক না কেন, তাতে কিছুই করার থাকবে না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দেশে আর অনির্বাচিত সরকার আসার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। জাতীয় নির্বাচন এবং আমাদের সংবিধান অনুযায়ী জনগণ এই রাষ্ট্রের মালিক। সেনাবাহিনী তাদের প্রচলিত যে দায়িত্বগুলো পালন করে, সেগুলো পালন করার ক্ষেত্রে
অসামরিক প্রশাসনের সহায়তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে পারবে, আমরা তখনই তাদের ডাকে সাড়া দেবো এবং অবশ্যই তাদের পাশে বসে আমাদের দায়িত্ব পালন করবো। আসুক না, হেঁটে হেঁটে যতদূর আসতে পারে কোনো আপত্তি নেই। আমি চা খাওয়াবো, বসাবো, কথা বলতে চাইলে শুনবো। কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি। দীর্ঘদিন হয়ে গেছে, অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, তার আগে বলে দেন যে আপনারা আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম মেনে নিচ্ছি, সেটা বলে দেন, তাহলে সেখানে চাটা খাওয়া যায়, অসুবিধা নেই। সমস্ত হালকা কথা বলে লাভ নেই, আপনার এই সমস্ত চাটা খাওয়ার কথা বলে কোনো লাভ নেই। এবার একটাই কথা, পদত্যাগ করুন, পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন। একমাত্র সমাধান হচ্ছে একটা প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট, জবাবদিহিতামূলক পার্লামেন্ট, জবাবদিহিত সরকার গঠন। এবার নির্বাচনকালীন সরকার গঠনের জন্য পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 3 মাসের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ সরকার গঠন করা হবে। এর ফলে জনগণ তাদের মৌলিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পারবে বলে মনে করেন এই প্রধানমন্ত্রী। পদত্যাগ করে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং তাদের মাধ্যমে একটা নতুন নির্বাচন কমিশন গঠন হবে। এর মধ্যে বলি সংসদ বিলুপ্ত করতে হবে। সব রূপরেখা জানবেন, আমরা আন্দোলনটা শুরু করলেই জানতে পারবেন। 58 ক গ ওই যে সংবিধানের যেটা ছিল আপনার তত্ত্বাবধায়ক রূপরেখা ছিল না, 96 তারই আলোকে এটা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারা সময় মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা জানাবেন। বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর আলোকেই করা হবে তত্ত্বাবধায়ক সরকারের এই রূপরেখা। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর 1996 সালের 25 মার্চ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাশ হয়। পরে আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকারের এই বিধান। বাতিল হওয়া সেই বিধানের আলোকেই আবারও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা করতে যাচ্ছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা সময় মতো জানানো হবে। সব রূপরেখা জানবেন, আমরা আন্দোলনটা শুরু করলেই জানতে পারবেন। 58 ক গ ওই যে সংবিধানের যেটা ছিল আপনার তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ছিল না, 96 তারই আলোকে এটা হবে। এবার তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রকাশ করল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ফখরুদ্দিনের সময় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ফলে জনগণ তাদের মৌলিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করতে পারবে। মির্জা ফখরুল আরও বলেন, আগামী 1 মাসের মধ্যেই সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অর্পিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে পিছু পা হবেন না নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে যে দলই ক্ষতিগ্রস্ত হোক না কেন তাতে কিছুই করার থাকবে না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দেশে আর অনির্বাচিত সরকার আসার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। জাতীয় নির্বাচন এবং আমাদের সংবিধান অনুযায়ী জনগণ এই রাষ্ট্রের মালিক। সংবিধানের 7 ধারা অনুযায়ী সেখানে পরিষ্কার বলা আছে যে জনগণের, দেশের মালিক জনগণ। তাহলে জনগণকে আসতে হবে, এগিয়ে আসতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে, নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে। এখানে রাষ্ট্রপতি হিসাবে আমার যেটুকু দায়িত্ব এই নিরপেক্ষতাকে বজায় রাখার জন্য এবং সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার বিষয়ে যতটুকু করা যায়, একজন সুপ্রিম কমান্ডার, রাষ্ট্রপতি একজন সুপ্রিম কমান্ডার, তিনি আমার মনে হয় আমার যা কিছু করার আমি তা করব। তুরস্ক থেকে দেশে ফিরেই তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিল নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দেশে অরাজকতা পরিবেশ সৃষ্টির জন্যই তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করা হয়েছে বলে জানান এই নতুন রাষ্ট্রপতি। এজন্য সকল রাজনৈতিক দল ও সংগঠনকে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসার জন্য তিনি আহ্বান জানান। সরকারকে পদত্যাগ করতে হবে বিএনপির এমন একদফা দাবির বিষয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করেছিল সেটাই আজকের বিএনপি। আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে। এক দফা আন্দোলন কি, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্য স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। আমার প্রশ্ন বিএনপি নেতাদের কাছে এবং খালেদা জিয়ার কাছে, আজকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করে। আমরা 90-এর দশকে আন্দোলন করেছি যে সেখানে
নির্বাচন যে অবাধ নিরপেক্ষ করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক। খালেদা জিয়া তো তখন করে নাই, খালেদা জিয়া তো তখন রাখে নাই, তো কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে? তাদের কি অধিকার আছে বলার? তাদের হাতে যখন সুযোগ ছিল তখন তারা তা করেনি। আমরা তো সমর্থন দিতে চেয়েছিলাম, তা আমরা এটা নিয়ে অনেকবার কথাও বলেছি। তখন খালেদা জিয়া কি বক্তৃতা দিয়েছিল আমি প্রশ্ন করি, আমাদের বিএনপির যে নেতা সারাদিন ৩-৪ জন মাইক লাগায় কথা বলে যাচ্ছে, তাদেরকে প্রশ্ন, তখন খালেদা জিয়া বলেছিল পাগলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই। তা আমি এখন তাদেরকে জিজ্ঞেস করি তারা পাগলা শিশু পেয়েছে কিনা। বিএনপির নেতা দণ্ডপ্রাপ্ত, তাই দেশের মানুষ তাদের আগামী নির্বাচনে আবারও প্রত্যাখ্যান করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কোনো বিদেশি শক্তিও বিএনপির সাথে নেই। এই খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মানুষ হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, 10 টাকা অস্ত্র চোরাকারী, এই বিএনপির থেকে দেশবাসী সাবধান। তারা বলে যারা কি আন্তর্জাতিক শক্তি পায়, কোন শক্তি যা আছে সেটাই আমরা জানতে চাই। কোনো শক্তি নাই তাদের সাথে, লুটেরাদের সাথে কেউ থাকে না। সেনাবাহিনী তাদের প্রচলিত যে দায়িত্বগুলো পালন করে সেগুলো পালন করার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের সহায়তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে পারবে, আমরা তখনই তাদের ডাকে সাড়া দিব এবং অবশ্যই তাদের পাশে বসে আমাদের দায়িত্ব পালন করব। অন্তর্ভুক্তিমূলক একটি অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে থাকার আহ্বান জানিয়ে মার্কিন আন্ডার সেক্রেটারি অফ স্টেট আজরা জেয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন বর্জনের মতো সিদ্ধান্তগুলো এখানকার রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিষয়। এখানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিকে তিনি ইতিবাচক মনে করছেন। নির্বাচনের অন্তত 30 দিন পূর্বে সেনাবাহিনী বিচারিক ক্ষমতা সহ নিয়োগ দিতে হবে। নির্বাচন তারিখের পরবর্তী 15 দিন সেনাবাহিনী বিচারিক ক্ষমতা সহ রাখতে হবে মাঠে। আমরা বলেছি যে নির্বাচন তারিখ শিডিউল যেই দিন ঘোষণা করা হবে সেই দিনে সংসদ ভেঙে দিতে হবে এবং মন্ত্রিপরিষদকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। এজন্য বেসামরিক প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান। তিনি আরও বলেন, নির্বাচনের যে কোনো দায়িত্ব পালনে সেনাবাহিনী পিছপা হবে না। এজন্য সকল সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। বুঝলাম, কারণ এত ব্যস্ত হইয়েন না, এমন গুরুত্বপূর্ণ খবর একটু রসায় রসায় বলতে হবে না, আরাম করে বলি। প্রথমে দেখেন, বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে বলে হাসিন হুঙ্কার দেওয়ার 2 দিন পরে তার আইনমন্ত্রী কি বলে শোনো। একদিন আগে বলেছেন যে এই বিষয়ে কোনো সরকারের কোনো চিন্তা ভাবনা নেই, নির্বাচনের আগে তাকে জেলে না, এখনো চিন্তা ভাবনা নাই। সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট করে বলেছেন। বাড়াবাড়ি করলে, কথাটা প্লিজ আপনারা বাড়াবাড়ি মানে কোন প্যারামিটারে গেলে আমরা বাড়াবাড়ি বুঝবো সেটার ডেফিনেশন দেখবেন। ধন্যবাদ। শুনলেন তো তার কথা, সে এখন ডিকশনারি দেখতে বলে। আনিসুল হক ক্যারেক্টারটাকে ফলো করবেন, সে একটা গুরুত্বপূর্ণ ব্যারোমিটার মানে যেটা দিয়ে মাপা যায় আর কি। তাকে দেখলে বুঝবেন আওয়ামী লীগের শক্তি বাড়তেছে নাকি কমতেছে। কেন বললাম এই কথা, আসেন একটু ব্যাখ্যা করি। এটা বিশাল বড় একটা কাহিনী আছে। আনিসুল হক আর তার বাবা সিরাজুল হক দুজনে কঠিন মাল। পোলা বাপের নাম রাখছে। আনিসুল হকের বাপ সিরাজুল হক কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়লেও থাকতেন বেকার হোস্টেলে শেখ মুজিবের সাথে। পুরা ক্যারিয়ারিস্ট, টেকা ছাড়া কিছু বুঝতো না এবং পাওয়ারফুল হইতে পারে এমন সবার সাথে সে যোগাযোগ রাখতো। ইন্টারেস্টিং ক্যারেক্টার। পাকিস্তান আমলে সুটায় আইন ব্যবসা করছে, আবার পাশাপাশি শেখ মুজিবের মামলা চালাইছে। ফিউচার ইনভেস্টমেন্ট আর কি। 70 যখন দেখছে আওয়ামী লীগের জোয়ার, তখন আওয়ামী লীগের হয়ে ইলেকশন করছে, জিতছে। আবার শেখ মুজিব মরার পরে একেবারে চুপ ঠাসি খেয়ে গেছে, ফিরে গেছে আইন ব্যবসায়। যদিও তার আওয়ামী লীগের একটা সদস্য পদ থাকতো, সেটা রেখে দিছে। 90-এ এরশাদ পতনের পরে এরশাদ তার মামলা চালানোর জন্য এই সিরাজুল হককে মেলা টাকা টুকা দেয়। সে মামলা পরিচালনা করে, এই মামলা যেন সে নিতে পারে সেই জন্য সে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে। তারপরে 1996-এ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পরে সে আবার ধরাধরি করে মুজিব হত্যার কেসটা নেয় এবং চিফ প্রসিকিউটর হয়। মানে বুঝছেন তো, সে বুঝে কখন হাওয়া কোন দিকে। পোলা মাশাআল্লাহ বাপের নাম রাখছে। জামাত নেতাদের ফাঁসি দেওয়ার যেই মানবতা বিরোধী অপরাধের ক্যাঙ্গারু কোর্ট হয়েছিল না, সেই আদালতের প্রসিকিউটর হওয়ার জন্য হাসিনা আনিসুল হককে রিকোয়েস্ট করছিল। সে তখন বুঝছে যে এটা রিস্ক আছে। জামাত যদি 6 বাংলা করে দেয় তাহলে বংশ পরম্পরায় ধান্দাবাজি তো চলবে না। তো সে প্রসিকিউটর হয়তো অস্বীকার করে, দোহাই দেয় তার মা নিষেধ করছে, সেই জন্য সে হইতেছে না। কি মাতৃভক্ত পোলারে বাবা।
পরে যখন দেখে ওরে বাবা হাসিনা তো সামলায় নিছে মোটামুটি, আইসা আবার লাইনে খাড়াইছে, মন্ত্রী হয়েছে, তো সে জানে কখন ফলাইতে হবে, তার আওয়াজ খেয়াল রাখবেন, এই মাল সবার আগে পলাইবে। তো তার ডিকশনারি দেখার উপদেশে টের পাইছেন তো যে বেচারা ডরে আছে। আচ্ছা, এইবার এই নিউজটা দেখেন, কাউয়া কাদের কি বলে। 1 মাস আগে গলা উঁচায় বলছিল বিএনপিকে প্রতিরোধ করবে, আর গতকাল কি বলছে দেখছেন, বলতেছে এই মাসে ছাড় দিছে, সামনের মাসে আর দিবে না। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ক্রিকেট খেলায় ব্যাটিং করতে গেলে হাত কখনো কখনো সেট হয়ে যায়, মানে হঠাৎ। তো আমরা খেলতেছি বিকেলে আলতাফান্নাসে খেলার মাঠে, আমার হাত সেট হয়ে গেছে, আমি ব্যাটিং করতেছি, তো আমার কোনোভাবে আউট করতে পারতেছে না, খালি পিটাইতেছি আর পিটাইতেছি, 4 আর 6। তো যারা বল করতেছে তারা বলে কি, আজকে তোমার উৎসাহ দেওয়ার জন্য আউট করতেছি না, বুঝছো, চাইলে এক্ষুনি আউট করে দিতে পারি। কিন্তু কাউয়া কাদের সেই শৈশবে ফিরে গেছে, স্যাংরা ব্যাংরাদের মতো কথা বলতেছে, ভাবখানা এমন, সে মেলা কিছু কইরা ফেলানোর ক্ষমতা রাখে। ওবায়দুল কাদের আপনার জনসভার যাদের দেখেন, এসবই ভাড়া করে আনা লোক। আপনার দল করে মানুষ টাকা কামানোর জন্যে, গরু চুরির জন্যে, ক্যান্টিনে ফাও খাওয়ার জন্যে, ইডেনে যাই মাগনা মজা নেওয়ার জন্যে, চিন্তাই করে ধরা পড়লে জামিন পাওয়ার জন্যে, ইয়াবার ব্যবসা করার জন্যে, জমি দখল করার জন্যে, ক্যাসিনো ব্যবসা করার জন্যে, বিনা যোগ্যতায় চাকরি পাওয়ার জন্যে, প্রমোশনের জন্যে, ফাও বিদেশে ঘুরার জন্যে, জাহাজ ভর্তি করে মদের চালান আনার জন্যে, ভুয়া করোনা সার্টিফিকেট দিয়ে টাকা কামানোর জন্যে, মাস্তানি করার জন্যে, টেন্ডারবাজি করার জন্যে, অবৈধ অস্ত্র রাখার জন্যে, বাংলাদেশের সকল তরুণীর সাথে নিজের গার্লফ্রেন্ডের মতো আচরণ করার অধিকারের জন্যে। জি না, ওকা সাহেব বানায় বলি নাই, এসবই আপনার দলের লোকেরা করছে এবং করতেছে। ওকা সাহেব এই ভিডিওটা দেখেন একটু, হ্যাঁ দেখেন, ভালো করে দেখেন। আজকে রংপুরে আওয়ামী লীগের মিটিং হলো, ওইখানে আমাদের মজুরি দাম দিতে চাইছে, হোস্টেলে বসে গরু মাংস ভাত খাওয়াইতে চাইছে, গায়ের টাকা জামা দিতে চাইছে, না দিয়ে এরা দালালেরা আসিয়া আমাদেরকে থুয়ে কইছে তোরা গাড়ি আটক করে পয়সা নাও, আমরা পাশে করে দিতে পারবো না। পরে তারা সবাই পালাইছে। এখন পর্যন্ত আমরা গাড়ি কালামত কলে আটক দিয়ে ধরে আছি। এই যে আমরা সবাই কষ্ট করেছি, সকাল 8টার সময় আমাদের নিয়ে গেছে, সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খাওয়া নাই, না খাওয়া গেছে। ওইখানে রানিং মেম্বার ছিল, আমাদের মেম্বার, ওর কাছ থেকে টাকা চেয়েছি, খাওয়ার জন্য দেয় নাই, দুলার মেম্বার দেয় নাই, মানিক সাহেবদের আওয়ামী লীগের কর্মী সেও দেয় নাই, শহীদুল্লাহ পেল্টু অনেক কর্মী তারাও দেয় নাই। তারা করছে যে আমাদেরকে টাকা দেয় নাই আওয়ামী লীগ থেকে, আমরা তোদেরকে কি দিব, আমাদেরকে নিয়ে আসার অনুমতি দিয়েছে, আমরা নিয়ে আসি, নিয়ে আসি আমাদেরকে দেখা নাই। মানে আওয়ামী লীগ এদের 500 টাকা দিবে আর গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবে বলে আওয়ামী লীগের মিটিং আছে। এখন এদের খাইতেও দেয় নাই, টাকাও দেয়, বলছে আমরা আওয়ামী লীগ থেকে টাকা পাই নাই, তাই তোমাকে টাকা দিতে পারতেছি না, খাওয়াও দেয় নাই। তাই এরা যে গাড়িটা আসছিল সেই গাড়িটা আটকেছে। আপনারা অনেকে হয়তো মজা পাইতেছেন, এদের উচিত শিক্ষা হয়েছে, আওয়ামী লীগের মিটিং আসছিল। কিন্তু বিশ্বাস করেন, এই ভিডিও দেখার পর আমার গলা দিয়ে খাবার নামতেছে না। কত দারিদ্র কবলতে হইলে সে ভাত দিয়ে একটু মাংস খাবে, এই উৎসাহে মিটিং আসে। ওবায়দুল কাদের সাহেব, আপনারা এইভাবে লোক আনেন, আর এই লোক দেখে আপনি নিজের দলের উজ্জীবিত কর্মী বলে মনে করেন। এরা অভাবী লোক, এদের যে টাকা দেবেন বলছিলেন সেটাও মাইরা খান। আচ্ছা টাকা না হয় মারলেন, খাইতে দিবেন তো ক্ষুধার্ত মানুষগুলোরে। আপনার দলের মিটিংয়ে তো আসছিল, দেশের মানুষের সাথে তো একই আচরণ করছেন। সিঙ্গাপুর ইউরোপ বানাইবেন বইলা আইনা ফেলাইছেন ইথিওপিয়ায়, তো বোঝা গেল তো হাসুবু ব্যাগ গিয়ার মারছে কিনা। এখানে শেষ না, আরো আছে। ওই যে নিক্সন চৌধুরী আছে না, হাসিনার আত্মীয়, ও বলছিল না রাজনৈতিক শক্তি প্রদর্শন অপরিহার্য হয়ে উঠেছে। সে কি বলতে জানেন? দেখেন, সে বলতেছে খেলা হবে না, সে নাকি অন্য পক্ষের খেলোয়াড় দেখতে পাইতেছে না, প্লেয়ার দেখতে পাইতেছে না। না পারেরই কথা বাবা, চোখে তো এখন সর্ষের ফুল দেখতেছো, খেলোয়াড় কই থেকে দেখবা? তো এত সুর নরম করলো কেন আওয়ামী লীগাররা? আমি হাসুগুড়ে 2 মাস সময় দিছিলাম যে 2 মাস থাকতে পারে ক্ষমতায়, তার মধ্যে 4 দিন কিন্তু গেছে খা, হাতে আছে 56 দিন। আমার কেন জানি মনে হইতেছে আমি হাসুগুড়ের টাইম বেশি দিয়ে ফেলাইছিলাম। আজ 7 সপ্তাহ থেকে বাংলাদেশ কিছু আমদানি করতে পারে নাই, ডলার নাই, ব্যাংক সার্কুলার দিছে, এলসি খোলা যাবে না। এই যে দেখেন, তো দেশের ইকোনমি থাকে কিভাবে? থাকে না। ইকোনমির অবস্থা কি? আমার মুখের কথা শোনার দরকার নাই, আমি তো বানাও বলতে পারি, তাই না? আর টিভি নিউজ দেখেন, আওয়ামী লীগের টিভি। তো সে হাসিনা গ্যাস দিতে পারতেছে না, ইন্ডাস্ট্রি চালাইতে পারতেছে না, সে ব্যাংকের ঋণ শোধ করতে পারতেছে না। সেই জন্যে হাসিনার ক্ষমতা শেষ। সে শুধু ক্ষমতাটা আঁকড়ায় বসে আছে, কারণ সে বুঝতে পারতেছে না কিভাবে সে এক্সিটটাকে ম্যানেজ করবে। অনেকে ভাবতেছেন হাসিনা না হয় চলে গেল, কিন্তু আমাদের যে ডলারের সংকট, এটা কাটবে কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক কথায়, হ্যাঁ কাটবে, ভালোভাবেই কাটবে, একেবারেই কেটে যাবে। আইএমএফের সফরে নিশ্চয়ই বুঝতে পারছেন আসল সমস্যাটা কোথায়। আসল সমস্যাটা হচ্ছে হাসিনার রাষ্ট্র পরিচালনার পদ্ধতি এবং সিদ্ধান্ত সমূহ একান্তভাবেই হাসিনার সাথে রিলেটেড। ইউক্রেনের যুদ্ধ না, আসল সমস্যা করছে হাসিনা নিজে। সে ডলার পাচ্ছে না কেন? পাচ্ছে না আস্থার সংকটের কারণে, পাচ্ছে না কারণ সবাই তাই নাইরা করতেছে এই জন্যে যে সবাই মনে করতেছে টাকা নিলে হাসিনা সেটাও খায়া ফেলাবে। কারণ যে সে যে সিস্টেম করছে খাওয়ার, তার যে লোকজন আছে, সে ক্ষুধার্ত হয়ে আছে, তো ওই টাকা দিবেন পুরো নাই হয়ে যাবে।
তাই সবাই ঠাসি খেয়ে আছে, পরের সরকার আসলে হাসিনা সরে গেলে টাকা ডলার যা যা দরকার চালায় চলে আসবে, নানা দিক থেকে আসবে, গ্যারান্টি থাকলো। তার মানে বাংলাদেশে আসলে কোনো সংকট নাই, কোনো ডলারের সংকট নাই, কোনো দুর্ভিক্ষের সংকট নাই। মূল সংকট হাসিনা নিজে, সে যতদিন থাকবে ক্ষমতায় বাংলাদেশ ডুবে যেতে থাকবে চোরাবালির নিচে, বাংলাদেশ রক্ত শূন্য হয়ে যাবে অর্থনৈতিকভাবে। তো এই বিসিসিআই গ্যাস যদি সত্যি চান, ব্যবসা যদি সত্যি বাঁচাইতে চান, তাহলে উনারে বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাইতে। আপনাদের প্রোডাকশন 30% নামছে না, 1 মাস পরে এটা 10% নামবে, তারপরে রসগোল্লা হবে। কর্মচারীদের বেতন দিতে পারবেন না, ওরা রাস্তায় নামলে সামলাইতে পারবেন না। ওরা কিন্তু হাসিনারে চিনে না, ওরা চিনে আপনারে। তাই নিজে বাঁচতে চাইলে হাসিনারে বলেন সবাই মিলে যে মা জননী আপনার খুঁড়ে সালাম, আপনি এবার নামেন। আর যদি না বলতে পারেন, খেয়াল রাখেন আপনার কর্মচারী, আপনার শ্রমিক কিন্তু আপনারই জয় বাংলা করে দেবে, আপনারে কেউ ঠেকাইতে আসবে না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।